স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুবা। 17 বছর পর মুক্ত হলো মিরপুরে পল্লবী এলাকায় সাংবাদিক সমিতির নামে বরাদ্দ করা 22 বিঘা জমি। জোর করে এই জমি দখল করে রেখেছিলেন সাবেক এমপি ইলিয়াস মোল্লা। সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অভিযান পরিচালনা করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সাংবাদিক নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের বাধা ও ইলিয়াস মোল্লার দখলদারিত্বের কারণে আবাসনের কাজে হাত দেওয়া সম্ভব হয়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকার 2006 সালে প্রায় 300 সিনিয়র সাংবাদিককে মিরপুরের পল্লবীতে আবাসন করার জন্য বরাদ্দ দেন 22 বিঘা জমি। তবে 2007 সালের পর সাবেক এমপি ইলিয়াস মোল্লা জোর করে দখল করে নেয় তা। মঙ্গলবার এই জমি দখলমুক্ত করার উদ্যোগ নেয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের সহায়তায় সকাল থেকেই চলে উচ্ছেদ অভিযান। এ সময় বস্তিবাসী জড়ো হয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে স্থানীয়দের কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দোকান এবং বাসাবাড়ি ভেঙে দেওয়ার আগে তাদেরকে জানানো হয়নি, যদিও 7 দিন আগেই নোটিশ করা হয়েছিল বলে জানিয়েছেন গৃহায়ন কর্তৃপক্ষ। মাইকিং কাজ আমরা শুনছিলাম না, আমরা জানি সরকারি জায়গা, ঠিক আছে, কিন্তু সেরা তারা দখল করবে এটা স্বাভাবিক, কিন্তু আমাদের তো সময় দিবে। কোনো মাইকিং করে নেই, এমন নোটিশও দেন, হুটাট করে ভাঙ্গা দিল, সবারই তো একটা ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন ডিএমপির একজন উপ পুলিশ কমিশনার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের যুগ্ম সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা বলেছেন, সব নিয়ম মেনেই অভিযান পরিচালনা করা হয়েছে। এটা অনেক আগেই ঢাকা সাংবাদিক সমিতিকে এটা বরাদ্দ দেওয়া হয়েছিল। আমরা যথাযথ প্রপার নিয়ম মেনে আমাদের কাছে একটা ফাইলে আমরা মেনটেন করি মোবাইল কোর্টের, সেই ফাইলের যথাযথ সবকিছু ডকুমেন্ট রেখে আমরা এটা প্রোগ্রেস করেছি। এদিকে 17 বছর পর নিজেদের জমি উদ্ধার করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। এখানে উচ্ছেদ কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরে আমাদের সাংবাদিকরা এখানে আবাসন গড়ে তুলবে। আমাদের প্রায় 50 জন সাংবাদিক অলরেডি মারা গেছেন। তারা এখন আমাদের দায়িত্ব এই আবাসন সেই পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া, তাদের জমি তাদেরকে বুঝিয়ে দেওয়া। ভুক্তভোগীদের দাবি, পরবর্তীতে আবার যেন এই জমি বেদখল হয়ে না যায়। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের গোপালগঞ্জের রিসোর্টে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। দুদকের পাশাপাশি রাজস্ব বোর্ডও বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জন নিয়ে তদন্ত করছে। তারই অংশ হিসেবে এই অভিযান। ক্ষমতার অপব্যবহার করে জমি দখলের মাধ্যমে গোপালগঞ্জে 621 বিঘা জমির ওপর সাভানা রিসোর্ট ও ইকো পার্ক গড়ে তোলার অভিযোগ ওঠে বেনজির আহমেদের বিরুদ্ধে, যা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে দুদক তদন্ত করে। গত বছরের জুনে ইকো পার্কটি ক্রোক করে প্রশাসক বসার দুদক। তাদের নথিতে ইকো পার্কের জব্দ করা সম্পত্তি ও তার দলিল খতিয়ে দেখতে রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের 15 সদস্যের একটি দল মঙ্গলবার গোপালগঞ্জে যায়। অতি বিপ্লবের চেতনা নিয়ে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো বলেও মনে করেন তিনি। বলেন, অভিজ্ঞতা নেই তাই সরকার ভুল ত্রুটি করছে। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনারে এসব কথা বলেন তিনি। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, অথচ বেকারত্ব দূর করতে কোনো উদ্যোগ নেই জানিয়ে হতাশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। জোর দেন শিক্ষা ব্যবস্থার সংস্কারে। মির্জা ফখরুল বলেন, সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে। তার আশা, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে একটি ঐকমত্যে পৌঁছাতে হবে। বলেন, এখনই নির্বাচন যাচ্ছে না বিএনপি, তবে ন্যূনতম সংস্কার করে যত দ্রুত সম্ভব ভোট দিতে হবে। আমরা কেন জানি না, আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু ধৈর্য একেবারেই কম। এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে, এর মধ্যে সব পাগল হয়ে গেছি আমরা। এই সরকার অনেক ভুল ত্রুটি করছে, ভুল তো করবেই, তারা তার সরকারে ছিল না, রাজনীতি করেনি, রাজনীতির তারা অতটা জানেও না, বোঝেও না, তাই না? তো তাদেরকে তো সেই সময়টুকু সুযোগ দিতে হবে। প্রতিদিন আপনার এখন বার হচ্ছে আপনার মিছিল, দাবি দাওয়া সব বেড়ে গেছে। একদিন কোথায় ছিলে বাবা? নির্বাচনী অঙ্গনকে অপরাধী ও দুর্নীতি মুক্ত করতেই সংস্কারের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, রাজনৈতিক অঙ্গন অপরাধী মুক্ত না হলে আবার অপরাধ ফিরে আসবে। মঙ্গলবার রাজধানী নির্বাচন ভবনে নির্বাচন বিটের সাংবাদিকদের সংগঠন
আরএফইডি এর সদস্যদের সাথে মুক্ত আলোচনায় এসব কথা বলেন তিনি। যারা জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার খুনের সঙ্গে জড়িত তারা যেন নির্বাচনে অংশ নিতে না পারে এমন সুপারিশ করা হয়েছে নির্বাচন সংস্কার প্রস্তাবে, বলেন কমিশন প্রধান। যে সকল ব্যক্তিরা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, খুন করেছে, গুম করেছে, তাদেরকে নীতি নির্ধারণের ব্যাপারে আবার দায়িত্বে আসা, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। একই সাথে আমাদের রাজনৈতিক অঙ্গনও যে দুর্বৃত্তদের কবলে পড়ে গিয়েছে, তো এই জন্য আমরা যেটা করেছি, এই যারা এইসব অপরাধী তারা যেন রাজনৈতিক দলের সদস্য না হতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সাথে দ্বিপাক্ষীয় বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার বেইজিংয়ের সময় সকালে এই বৈঠক হয়। বৈঠকে গুরুত্ব পায় ঋণ সহায়তার ক্ষেত্রে নানা ধরনের ছাড়, স্বাস্থ্য ও পানি সম্পদ ব্যবস্থাপনা, এছাড়া ভূ রাজনৈতিক নানা দিকও আলোচনায় আসে। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন ঋণের সুদের হার কমানো থেকে শুরু করে নানা বিষয়ে চীনের সাথে আলোচনা হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক ছাড়াও সাংহাই এর ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বসবেন তৌহিদ হোসেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে চালের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে আমদানি অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে চট্টগ্রাম বন্দরে মিয়ানমার থেকে আসা 22,000 টন চালের খালাস প্রক্রিয়া দেখতে এসে তিনি এসব কথা জানান। এ সময় তিনি বলেন, ভারত, মিয়ানমার ছাড়াও পাকিস্তান এবং ভিয়েতনাম সহ বিভিন্ন দেশকে আমদানির জন্য বেছে নেওয়া হচ্ছে। যেসব দেশ থেকে আমদানি ব্যয় এবং সময় সাশ্রয়ী হবে সেসব দেশ থেকে চাল আমদানি করা হবে। এবছর 10 লাখ টন চাল আমদানির পরিকল্পনার কথা জানান তিনি। এর আগে পতেঙ্গায় নির্মাণাধীন সাইলো পরিদর্শন করেন উপদেষ্টা। প্রায় 8 লক্ষ মেট্রিক টন চাল আসবে, মূলত ভারত, তারপরে আপনার মিয়ানমার, তারপরে ভিয়েতনামের সাথে আলাপ আলোচনা চলছে, তারপরে আপনার পাকিস্তানের সাথে অলরেডি চুক্তি প্রায় ফাইনাল পর্যায়ে আছে। ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং ওইখান থেকে আমদানি খরচ তুলনামূলকভাবে কম, তুলনামূলক সস্তা দামে পাওয়া যায়, সুতরাং ওখান থেকে আসাটা অব্যাহত আছে, এটা আমরা ওয়েলকাম করছি। জয়পুরহাটে 5PB উপজেলার উছনা সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে 0 পয়েন্ট থেকে 30 গজের মধ্যে ভারতীয় অংশে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবি বাধায় বন্ধ হয়। এ ঘটনায় বিকেলে বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকালে ভারতীয় চক গোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের 20 বিজিবি হাটখোলা বিওপির আওতাধীন পূর্ব উছনা গ্রামের 0 পয়েন্ট থেকে 25 থেকে 30 গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতারে বেড়া নির্মাণের কাজ শুরু করে। এ ঘটনায় হাটখোলা বিপত্তির বিজিবি সদস্যরা বাধা দিলে উত্তেজনা তৈরি হয়। বিজিবি সদস্যদের বাধার মুখে বিএসএফ বেড়া নির্মাণাধীন নিয়ে চলে যেতে বাধ্য হয়। জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, এই ঘটনায় বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করার জন্য চিঠি দেওয়া হয়েছে। ক্ষমতায় ফিরে অভ্যন্তরীণ আর আন্তর্জাতিক সম্পর্কে তুমুল নাড়া দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক সই করলেন নির্বাহী আদেশে, ঘোষণা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার। যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে। এছাড়া সাময়িক ভিসার যুক্তরাষ্ট্র ভ্রমণকারীর সন্তানদের নাগরিকত্ব দেয়া হবে না বলে ঘোষণা এসেছে। 2020 সালে নির্বাচনে হারার পর তার হয়ে ক্যাপিটাল হিলে দাঙ্গাকারী প্রায় 1600 জনকে সাধারণ ক্ষমা ঘোষণাও করেন ট্রাম্প। Donald John Trump do solemnly swear. I, Donald John Trump. রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে ঐতিহ্য আর আড়ম্বরপূর্ণ শপথ গ্রহণ। কিছু আনুষ্ঠানিকতা শেষে দ্বিতীয় মেয়াদের প্রথম কর্মদিবসটি শুরু করলেন হোয়াইট হাউসের ওভাল অফিসে। পুরনো মসনদে আবারও আরোহণ করে সই করেন একের পর এক নির্বাহী আদেশে, এনেছেন নানান পরিবর্তন। স্থানীয় সময় সোমবার নিজের প্রায় 1600 সমর্থককে কারামুক্ত করার জন্য এক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। 2021 সালে ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে স্থির রয়েছেন নিজের অবস্থানে। নিজের দেশকে প্রত্যাহার করলেন আবারও। 2015 সালে প্যারিস জলবায়ু চুক্তিতে সরকারগুলো বৈশ্বিক উষ্ণায়ন 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতিতে সই করেছিল যুক্তরাষ্ট্র। এরপর থেকেই এর সমালোচনা করে আসছিলেন ট্রাম্প। 2020 সালে ট্রাম্প তার দেশকে সরিয়ে নিয়ে আসলেও বাইডেন ক্ষমতা গ্রহণের পর আবারও ওই চুক্তিতে ফিরে আসেন। ট্রাম্প নীতির সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছিল অভিবাসী ইস্যু। এরই মধ্যে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণাপত্রে সই করেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন আমলের 78টি আদেশ বাতিল করা হয়। দেশটির সামরিক ও কিছু বিশেষ জায়গায় সরকারি নিয়োগ স্থগিত করার পাশাপাশি জীবনযাত্রার ব্যয় কমাতে সব বিভাগকে নির্দেশনা প্রদান করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় গ্রিনল্যান্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডবাসী ডেনমার্কের আধিপত্য নিয়ে সন্তুষ্ট নয়। আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্র ও গ্রিনল্যান্ডের সম্পর্ক আরও উন্নত করা উচিত বলে মনে করেন তিনি। এদিকে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিলেন ট্রাম্প। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।